সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি নাজমুস সালেহী। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এমন বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলামের। প্রায় একই রকম অভিযোগ এর আগেও করেছেন এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার আরও নির্দিষ্ট করে বলেছেন, ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। সরকারের প্রায় শেষ সময়ে এসে কেন এসব অভিযোগ? শুধু সরকারি নয়, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ বিএনপি ও জামায়াতের বিরুদ্ধেও শোনা যায়। তাহলে আওয়ামী লীগ সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে রক্তক্ষয়ী অভ্যুত্থানের ফলাফল কি? পরিত্রাণের উপায় বা কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সেফ এক্সিট। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এবং একই সঙ্গে তার সহ আলোচক হিসেবে থাকবেন ফারজানা শারমিন পুতুল, সদস্য মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল বিএনপি। আছেন তরুণ রাজনীতিক এস এম সাইফ মোস্তাফিজ, যিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব আজকের প্রধান শিরোনামগুলো। দেশে ফিরে আগামী নির্বাচনে লড়বেন তারেক রহমান, ভূমিকা থাকবে বেগম জিয়ারও। বিবিসি বাংলাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসি। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সায় বিএনপি। তুর্কি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ভূমিকার প্রশংসা জামায়াতের। গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী ঘনিষ্ঠ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। এবং টি-20 খেলতে এসে টেস্ট খেলতে হচ্ছে, সভাপতি নির্বাচিত হয়ে বললেন আমিনুল। নতুনদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হলেও সবাইকে নিয়ে ক্রিকেট এগিয়ে নেওয়ার প্রত্যয়। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আলোচনাটা আজকে শুরু করতে চাই এস এম সাইফ মুস্তাফিজ আপনাকে দিয়েই। আপনি জানেন যে গত 2 দিন আগে আপনার দলের শীর্ষ নেতা তিনি আসলে বলেছেন যে উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজু করে ফেলেছেন এবং তারা নিরাপদে প্রস্থানের সেফ এক্সিট খুঁজছেন। আসলে এই বক্তব্য এই সময়ে এসে মানে কে কোন দলের আসলে লিয়াজু করে ফেললেন, আর সেফ এক্সিটের প্রশ্ন কেন আসছে? আসলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে আসলে তার পার্সপেক্টিভে কি জায়গা থেকে আসলে তিনি বলেছেন সেটা আমি আসলে সম্পূর্ণভাবে জানি না। তবে আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু দেখেছি, কিছুদিন আগে মাহফুজ আলমও একটা বক্তব্য দিয়েছিলেন, কিন্তু যে আসলে 2টি দলের কথা প্রসঙ্গ কিন্তু তিনি উল্লেখ করেছেন যে বিএনপি এবং জামাত, যে প্রথমে তারা একরকম বলেছে যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার ক্ষেত্রে তারা দুইটা দলের পক্ষ থেকেই আমাদের সচিবালয় বলেন বা বিভিন্ন প্রশাসনিক জায়গা যেগুলো ছিল সেখানে তাদের নিজেদের লোক বসানোর একটা কথা তিনি উল্লেখ করেছেন। এটা আমরা অনেক ক্ষেত্রেই আসলে বাস্তবিক অর্থে আমরা দেখছি আসলে সেরকমটি হয়েছে। যেভাবে আওয়ামী লীগ একরকম তাদের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছিল, আবার আমরা নতুন করে দেখছি যে তাদের প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে পরিচয় দিচ্ছে তারা বিএনপি করে অথবা জামাত করে, আবার অথবা এনসিপিও করে, এরকম পরিচয় আমরা পাচ্ছি। তো সেই জায়গাটা উল্লেখ যখন করেছে এবং আমরা যতটুকু মাঠের বাস্তবতা দেখি, আমাদের যেসব উপদেষ্টারা ছিলেন তাদের মধ্যে অনেককে আমরা আসলে তারা সুনাগরিক ছিলেন, বিশিষ্টজন ছিলেন, কিন্তু তাদের যে জার্নি সেটা কিন্তু ধরেন যে নাহিদ ইসলাম বা যে মানুষগুলো আসলে অভ্যুত্থানের সামনে থেকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে আসলে
লড়াই সংগ্রামটি করেছে, তার আর তার মধ্যে কিন্তু দুজনের মধ্যে কিন্তু ওই স্পিরিটের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে সে যেভাবে দেশের দ্রুত কিছু পরিবর্তনটা চাচ্ছিল, তারা কিন্তু সেভাবে চায়নি, বরঞ্চ আমরা দেখতে পেলাম যে তারা হয়তো বা নিজেদের আখের গোছাচ্ছে বা নিজেদের স্বজনপ্রীতি করে লোকজন করে বসাচ্ছে। ওই জায়গাটা একটু বলি, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এর আগে বলেছেন যে তারা শ্বেতপত্র আকারে সবার দুর্নীতি প্রকাশ করবে না, আইদও এরকমই বলছেন যে সময় আসলে আমরা সব প্রকাশ করব। আপনারা কি এটা আপনাদের দলগত সিদ্ধান্ত নাকি এটা ব্যক্তিগতভাবে আসলে বলছেন যে আপনারা এনসিপি কি এরকম কোনো কাজ কি আসলে করছে দলগত না, সিদ্ধান্ত? যেহেতু আমাদের আহ্বায়ক সাহেব যদি বলে থাকেন, এটা অবশ্যই আমাদের দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত আকারে যদি আমরা নিই, সেক্ষেত্রে সিদ্ধান্ত আকারে আসবে। তবে প্রাথমিকভাবে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা এরকম অনেক জায়গা নতুন করে দেখিয়েছি যেটা আসলে প্রথাগত না, রাজনৈতিক দলগুলো আমার করে না। প্রশ্নটা হলো, যেহেতু আপনি দলের শীর্ষ একটা পদে আছেন, যুগ্ম সদস্য সচিব, জি। এরকম কি কোনো কিছু আসলে আপনারা দলগতভাবে এই শ্বেতপত্র প্রণয়নের কাজ কি আপনারা শুরু করেছেন, বা কারো কি তথ্যপাত্র কালেক্ট করছেন, আপনারা পাচ্ছেন কিছু? দলগতভাবে আমরা এরকম শ্বেতপত্র কোনো ইয়া করছি না, কিন্তু ধরেন যারা আসলে নাহিদ ইসলাম বা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম কিছু আমাদের যারা দলীয় নেতা আছেন, তাদের কাছে কিছু তথ্য আসছেন, যেটা তাদের কাছে আছে। সেটা যদি আসলে আমার মনে হয় যে প্রয়োজন না, এটা আসলে জনগণের সামনে আসলে আনা উচিত। সেটা যদি মাহফুজ আলমও দুর্নীতি করে থাকে, আসিফ মাহমুদও দুর্নীতি করে থাকে, ইভেন নাহিদ তো তার নিজের সবকিছু ডিটেইলস সে দিয়েছেন জনগণের সামনে নামার সময়। তারপর যদি গোপন যদি অনেক রকম তথ্য তো মানুষ বের করে থাকে, সেটাও বের করে আসা উচিত। আমরা এই জায়গাটায় আসলে স্বচ্ছ থাকার চেষ্টা করছি। মানে আমিও যদি অন্যায় করি, আপনি আমাকে জবাবদিহিতার মধ্যে আনবেন, আমাকে সে প্রশ্ন তুলবেন, আইনানুগ ব্যবস্থা নেবেন, এবং সেই অনুযায়ী বাংলাদেশে যা যা জনগণ যেটা সিদ্ধান্ত নেবে, আইন যেটা সিদ্ধান্ত নেবে, সেটা আসলে হওয়া উচিত। কিন্তু এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আসলে যদি নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠান বানায়, নিজেদের লোকজনকে পজিট করে, সেটা আসলে বাংলাদেশের মানুষ যারা এই বিপ্লবটা ধারণ করে, যারা আসলে এটা সাধন করেছে এবং যে মানুষগুলো করেছে, তাদের ক্ষেত্রে বেইমানি হবে এবং তারা এটা নাহিদ করতে ইসলাম দেবে না। বলেছেন যে এটা আসলে তারা প্রতারিত হয়েছেন। পুতুল আপা, একটু আপনার কাছে যেতে চাই। বলছেন যে সরকার যেভাবে সরকার ফাংশন করার কথা ছিল, জামায়াত এবং বিএনপি তারা সরকারকে প্রথমে সহযোগিতার কথা বলেছেন, তারপরে তারা পদগুলো কাড়াকাড়ি করে নিয়েছেন, পরে যখন পদগুলো বাগানো শেষ হয়েছে তো সঙ্গে সঙ্গে তারা নির্বাচনের জন্য মানে সরকারকে চাপ দেওয়া শুরু করছেন, পাশাপাশি তারা অসহযোগিতা করছেন, যে কারণে সরকারটি আসলে সরকার হয়ে উঠলো না অথবা ফাংশন করতে পারলো না। সরকার ফাংশন করতে পারলো কি পারলো না সেটা যদি এখন পর্যন্ত আবার বিএনপির উপরেই এসে বর্তায় দায় দায়িত্বগুলো, তাহলে এই যে পুরো স্টেটমেন্ট যেটা আপনি করলেন যে একটা সময় কোঅপারেট করেছে, এখন আর করছে না, চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে অ্যাজ পার ইউর স্টেটমেন্ট, এখন বিএনপির চাওয়া পাওয়া তো কোনো পদ বাগানো ছিল না। বিএনপির স্টেটমেন্ট, বিএনপি ওয়াজ রিয়েলি ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট, যে জুলাই অভ্যুত্থানের যে সরকার, সেই সরকারের যারা বসেছেন তারা প্রত্যেকে, সাহেব যেটা বলেছেন, বিজ্ঞজন, পরিচিত মুখ বাংলাদেশে, তারা সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, আছেন, থাকবেন কিনা আমি এখনো জানি না। কারণ এবং তারা সবসময় আমরা দেখেছি যে অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তো এ ধরনের কিছু মানুষকে নিয়ে যখন আপনি সরকার গঠন করা হয়েছে, এবং আমরা অবশ্যই সেই সময় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে ওই সময় সরকার গঠিত না হলে কি হতো বাংলাদেশের অবস্থা। তাদের কাছ থেকে দেশের মানুষের প্রত্যাশাটা ওরকমই ছিল যে একটি সরকারে যারা বসেছেন, আমরা দেখে এসেছি কি, সেই দেখে আসা থেকে ব্যতিক্রম জিনিসই কিন্তু মানুষ দেখতে চেয়েছে। কিন্তু যারা এসে বসেছেন তারা যদি সেই দেখানোটা দেখাতে না পারেন, তাহলে তো প্রশ্ন উঠবেই। এখন যে প্রশ্নগুলো উঠছে, যাদের কাছে যে তথ্যপাত্রই থাকুক না কেন, আমি বলবো যে সময় হলে, এই সময় হলে শব্দটা বাদ দিতে হবে, এখনই করা উচিত, দিস ইজ দ্য রাইট টাইম। ওকে। এবং আমরা সবসময় দেখি যে আমাদের মৃত্যুবরণ করার পরে সবাই বিশিষ্ট হয়ে যায়। আবার আমরা দেখেছি বিচারকরা যখন ফেলিসিটেশনের দিন থাকে, যেদিন ওদের শেষ কার্যদিবস থাকে, তারা ওদিন ওই চেয়ারে বসে এমন কিছু কথা বলেন যেটা হয়তো আগে বললে বিচার প্রক্রিয়াটার ভালো মতো চলত। আমার কথা হচ্ছে যে দিস ইজ দ্য, মানে আগামীকাল বলে কিছু নাই, আমার হাতে তথ্য আছে, আমি এখন এটা প্রকাশ করি, কারণ এটাই কিন্তু এখন দরকার বাংলাদেশের জন্য। আমরা যে পরিবর্তনটা আনতে চাচ্ছি, এই পরিবর্তনের মেইন স্কিমটাই হচ্ছে এটা, ক্রিমটাই হচ্ছে এটা, যে আমি যে চেয়ারে বসছি
সেই চেয়ারটাকে আমি আমার দায়িত্বের জায়গা মনে করে অলংকৃত করব। দেশের যে সেক্টরে যে কাজ করুক না কেন, সরকারে থাকুক, সচিবালয়ে থাকুক, পার্লামেন্টে থাকুক, জুডিশিয়ারিতে থাকুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে থাকুক, সব জায়গায় দায়িত্বের জায়গা থেকে আমরা অনেস্টলি দায়িত্বটা পালন করব এবং আমরা আমাদের ডেলিবারেটলি আমরা আমাদের কাজগুলোকে ডেলিভারি করব। তো সেই জায়গা থেকে যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এখানে একটা বিস্তর ফারাক চলে এসেছে, এটা সবার চোখেই আছে। এবং যে এলিগেশনগুলো আসছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সাপোর্ট করলো না, আজ পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে সরকারকে নন কোঅপারেশন বিএনপি করেছে। বরং আমরা কোঅপারেট করার কারণে কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে বারংবার যে আমরা স্তুতিবাক্য করছি, বিএনপি কেন সমালোচনা করছে না। আমাদের জায়গাটা খুব ক্লিয়ার, এটা হচ্ছে যে এই বর্তমান যে সরকার আছে, এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশকে এই ব্যর্থতাটা নিতে পারবে কিনা, এখন সেই সেই মাটির সেই জোরটা বাংলাদেশের এখন আছে কিনা। আমরা চাই যে এই সরকার তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসে নাই, এই সরকার 3-4টা ইন্টারিম গভর্নমেন্টের সময় অলরেডি পার করে ফেলেছে, প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ফারাক। তাহলে বাংলাদেশ কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? বাংলাদেশকে তো আমাদের ভালোর দিকে নিতে হবে, সূচনা তো করতে হবে, সেটা এখন পর্যন্ত হয়নি। এই সূচনা করার জন্য যত কোঅপারেশন যেই লেভেলে দরকার হোক না কেন, সেটা কিন্তু বিএনপি করার জন্য এখন পর্যন্ত প্রস্তুত, শুরু থেকে ছিল, এখন পর্যন্ত আছে। তো দায় দিলে তো অনেকভাবে দেয়া যায়, কিন্তু দায় এড়ানোর জন্য দায় দিলে কিন্তু আলটিমেটলি সাফারার আমরাই আবার হব। তো আমাদের যে আন্তরিকতাটা আছে, বিএনপির যে আন্তরিকতাটা আছে, যে দেশের ফ্যাসিজম থেকে গণতন্ত্রের পথে উত্তরণের ট্রানজিশন পিরিয়ডটাকে আর কোনো টাইরান তৈরি হতে না দেওয়া, ট্রানজিশন পিরিয়ডটা যেন স্মুথলি যায় এবং জনগণের দেশ জনগণের হাতে যেন যায়, এই জায়গাটাতে কিন্তু খুব নিশ্চিতভাবে বিএনপি কাজ করছে। যে এবং এই জায়গাটাতে কোনো ধরনের অযৌক্তিক বিতর্ক, অযৌক্তিক দাবি দেওয়া, চাওয়া পাওয়া, আপনি বলছেন যে পথ বাগানো হয়ে গেছে, কি পথ বাগানো হয়ে গেছে? এটা হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য। সেটাই আমি বলছি, যার বক্তব্যে আসুক না, এখন যাদেরকে সরকারে নিয়ে বসানো হলো তারা সরকারে গিয়ে কি করলেন, এ তো অনেক বড় কোয়েশ্চেন এখন একটা। আর আমি বলবো যে আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় একটি ফোর্স, সম্ভাবনাময় একটি জেনারেশনকে যারা বাংলাদেশকে নিয়ে যেতে পারত, তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা যদি আমি অত্যুক্তি করি, এটা বলা অত্যুক্তি হবে না। এনসিপি কে ইঙ্গিত করছেন? বা শুধু এনসিপি না, এনসিপি কারা? এনসিপি তো জুলাই অভ্যুত্থানের একলা স্টেক না, পুরো বাংলাদেশের জনগণ, ছাত্র হচ্ছে বাংলাদেশের স্টেক। এই গণ অভ্যুত্থানের স্টেক ছিল, সেখান থেকে এনসিপিকে বের করে নিয়ে এসে পুরো আরও অনেকগুলো স্টুডেন্টের কাছ থেকে আলাদা করে ফেলা হলো। এই যে ডিভাইডেশনটা ক্রিয়েট করা হলো, এটা এনসিপির জন্য ভালো হলো কিনা? এটা তো আমরা সাইফের কাছে এই প্রশ্নের উত্তর নিশ্চয় শুনবো। তার আগে একটু আব্দুল্লাহ ভাই, আপনি একটু বলেন। আপা বলছিলেন যে রাজনৈতিক দল মানে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে এবং এখনও তারা করতে প্রস্তুত। তারপরেও সরকারেরই উপদেষ্টা বলছেন যে অসহযোগিতা, এবং হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার সরকারের বিভিন্ন উপদেষ্টা নানা রকম রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজু করে ফেলেছেন, কেউ কেউ আখের গুছিয়েছেন এবং তারা প্রতারণা করেছেন, যে কারণে হচ্ছে জুলাইয়ের যে মূল স্পিরিট তা সেখান থেকে আসলে সরকার সরে গেছে এবং তারা আরও অনেকগুলো কথা বলেছে, পর্যায়ক্রমে আসবো। আপনি কি আসলে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে যে সম্পর্কের জায়গাটা মানে সহযোগিতাপূর্ণ এবং সরকার এই পর্যন্ত আসার ক্ষেত্রে কিভাবে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। সময় টেলিভিশনের এসো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে পরেও দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহ আলোচক যে দুজন আছেন আপনাদেরকে শুভেচ্ছা। দেখুন, আপনি যে বিষয়টা এর মধ্যে দুজন বললেন, এখানে কোনো কোনো বিষয় আমরা আসলে একটু খণ্ডিতভাবে আমরা উপস্থাপন করলে এটার মিনিংটাই, পুরো বিষয়টাই একটু ভিন্নভাবে প্রতিভাত হয়। প্রথমত নাহিদ ইসলাম যে বক্তব্যটি রেখেছেন, তিনি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন এবং সেখানে কথাগুলোর মধ্যে আগে পিছে কিন্তু আরও অনেক কথা আছে। তিনি বলেছেন যে আমরা আসলে এ ধরনের সরকার চাইনি, আমরা জাতীয় সরকার চেয়েছিলাম, জাতীয় সরকারটা না হওয়ার কারণে আজকে আমাদেরকে সেই সময় বাধ্য হয়ে দায়িত্ব নিতে হয়েছে, আমরা এটার পার্ট হতে চাইনি। তারপর দায়িত্ব নেওয়ার পরে এখন যেভাবে সরকারটি গঠিত হলো, সেখানে এমন কারো আছে তারা যে গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে তারা চালাতে পারছেন না। এই কথাটি শুধু নাহিদ ইসলামের মাধ্যমে না, এটা বিভিন্নভাবে বিভিন্ন কর্নার থেকে এসছে যে আমাদের যে উপদেষ্টা পরিষদটি কাজ করছে, সেই উপদেষ্টা পরিষদটি যেভাবে গঠিত হয়েছে, আসলে এটা তো
তখনকার প্রেক্ষাপটে সময় ছিল খুব কম, এবং ওই সময়টাতে রাজনৈতিক দলগুলো যারা গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। তরুণ ছাত্র নেতারা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন তাদেরও কিছু চয়েস ছিল। তো এরপরেও ক্ষমতার নানান ধরনের আরও যেসব ক্ষমতার স্টেক হোল্ডার আছে তারা বিভিন্নভাবে তাদের মতো করে কিছু লোককে এই উপদেষ্টা পরিষদে যুক্ত করেছে। তো এই উপদেষ্টা পরিষদটা তখনকার প্রেক্ষাপটে এর বেশি কিছু করার জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, যখন এই উপদেষ্টা পরিষদটি গঠিত হয় তখন দেশে একটি টালমাটাল একটা অবস্থা, সরকারবিহীন একটা পরিস্থিতি। তখন একটি সরকার গঠন করা জরুরি হয়ে পড়েছিল, তা না হলে যে কোনো কিছু প্রতি বিপ্লবের জন্য দিকে দিকে কিন্তু তখন কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল যে প্রতি বিপ্লব, এবং ফেসিবাদ উড়ে সেই বিমানযোগে প্রতিবেশী দেশে চলে গেলেও ফিরে আসার জন্য তখন ওই প্রতিবেশী দেশ সহ ওই সরকার সহ কিন্তু এক ধরনের মানে অপচেষ্টা তখন ছিল। তখনকার পরিস্থিতিটা যদি আমরা সামনে আনি তাহলে আমাদের মনে হয় এখন আমরা যে কোন পরিস্থিতিতে আলোচনা করছি আর তখন কোন পরিস্থিতিতে সরকারটি গঠিত হয়েছে এগুলো আমরা ভুলে যাচ্ছি। এটা একটা মানে দুঃখজনক জায়গা। তারপরেও আমি যদি বলি যে তখনকার এমনও আমি সুনির্দিষ্টভাবে একজন সংবাদকর্মী হিসেবে জানি তখন অনেককে উপদেষ্টা পরিষদে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা সেই প্রস্তাব তারা ডিনাই করেছে। তারা ডিনাই করেছে, তারা এই কারণেই ডিনাই করেছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে ওই সরকারটি টিকবে কিনা, কয়দিন টিকবে, ঝুঁকি তারা নেবে কিনা, যদি এক সপ্তাহ পরে সেই পতিত শক্তি যদি ফিরে আসে তাদের পরিণাম কি হবে। এ ধরনের পরিস্থিতিতে কিন্তু আজকে যারা দায়িত্ব পালন করছেন এদের অনেকেই কিন্তু এই রিস্কটা কিন্তু নিয়েছেন, অনেকেই কিন্তু এই রিস্কটা নিতে চায় না। আমি যদি বলি আমার পেশার কথা, আমার সংবাদ মাধ্যমের অনেক ডাকসাইটের সম্পাদককে অফার করা হয়েছিল দায়িত্ব নেওয়ার জন্য, কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু তারা সেটা নেন নাই, ঝুঁকি নিতে চান নাই। তারা তখনও কনভিন্স ছিলেন না যে এই সরকারটা টিকে যাবে, ডক্টর ইউনূসের সরকারটা টিকে যাবে। এই প্রেক্ষাপটগুলো যে আমরা একেবারে নিমিষে ভুলে যাই তাহলে কিন্তু এটা মূল্যায়নটা সঠিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন যে মানে আপনি যে কথাগুলো বলছেন যে সেফ এক্সিটের কথা আসছে কেন? সেফ এক্সিট হলো এটা আমাদের মনস্তত্ত্ব, এটা বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী একটি সরকার যখন যায় পরবর্তী সরকার এসেই সেখানে নানান ধরনের ছিদ্রান্বেষণ করে খোঁজ করে, যদি দুর্নীতি হোক বা না হোক স্বাভাবিকভাবে যদি তাদের প্রতি রুষ্ট থাকে কোনো কারণে, ধরেন আজকের এই সরকারের কোনো একজন উপদেষ্টার প্রতি যিনি আপকামিং যে পার্টি ক্ষমতায় আসবে তাদের কেউ কোনো একটা রিকোয়েস্ট করলো, কথার কথা, সে রিকোয়েস্ট করার পরে রিকোয়েস্টটা তিনি রাখলেন না, ক্ষমতায় আসার পর তার প্রতি এক ধরনের প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে। তো স্বাভাবিকভাবে এ ধরনের ঝুঁকি কেন নেবেন উনি? তিনি চান যে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখতে। তো এর অর্থ যে এরকম শুধু দুর্নীতির কারণে সেফ এক্সিট বিষয়টা আমরা সেভাবে ব্যাখ্যা করছি কেন? যে দুর্নীতি এখন বাংলাদেশে কি দুর্নীতি করার মতো কিছু অবশিষ্ট ছিল? সব তো লুটপাট করে একটা মানে পুরো একটা ভঙ্গুর অর্থনীতি, একেবারে ফোকলা অর্থনীতি শেখ হাসিনা রেখে গেছেন। এখানে লুটপাটের জায়গাটা তো থাকতে হবে, অর্থ থাকতে হবে, লুটপাটের জন্য বড় বড় প্রজেক্ট নিতে হয়। এই সরকার কি বড় বড় কোনো প্রজেক্ট নিয়েছে? বরং বড় বড় প্রজেক্ট থেকে আমরা দেখেছি যেমন সড়ক বিভাগ থেকে, পদ্মা সেতু থেকে ব্যয় সংকোচন করে সেখান থেকে অর্থ সাশ্রয় করা হয়েছে। তারপরেও বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত যেভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রসার ঘটেছে, সেখানে আমলা পর্যায়ে কোনো না কোনোভাবে মাঠ পর্যায়ে দুর্নীতি হতে পারে। একেবারে বাংলাদেশ দুর্নীতির মতো দুর্নীতি নির্মূল হয়ে গেছে, এখন কোনো কিছুই হয় না, সবাই ফেরেস্তা হয়ে গেছে, একেবারে তাহাজ্জুদ পড়া লোকজনই দেশ চালাচ্ছে, বিষয়টা তো এরকম না। তো এখানে হবে কিছু দুর্নীতি থাকবে, কিন্তু সেটার মাত্রাটা কত সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। বড় দাগে দুর্নীতি করতে হলে বড় প্রজেক্ট নিতে হয়। এই সরকারের সময়ে কি সেরকম বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন হয়ে গেছে? কোনো টেন্ডার প্রক্রিয়াতে সেরকম কিছু কোনো ঘটনা ঘটেছে? কিছু কিছু ঘটনা ছোটোখাটো অভিযোগ এসছে, দুই একজন, এর মধ্যে জনাব নাহিদ ইসলামের সহযোদ্ধার নামেও কিছু এসছে। তো হ্যাঁ, তার এলাকায় একটি বড় অঙ্কের একটা বরাদ্দ হয়েছে, এগুলো তার সুযোগ এসছে, হয়তো তিনি তার এলাকায় অতীতে বৈষম্যের শিকার হয়েছে, তিনি হয়তো একটা বড় ইয়ে নিচ্ছেন, এটার কতটা
কতটা ন্যায্যতা এটা নিয়ে বিতর্ক হতেই পারে। এটা সমালোচনাটা আমি মনে করি যথার্থ, যে এখানে সেই ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে এ ধরনের একটি বড় অঙ্কের নেওয়া ঠিক হয়েছে না, এগুলো হতে পারে। আপনার কিন্তু কাছে বড় দাগে আমি আসবো। জি। একটু বলতে দেবেন, আমি শেষ করছি। বড় দাগে যে এখানে দুর্নীতি করে বড় কিছু করে সেফ এক্সিটের জায়গাটা, আমার যেটা ধারণা হয় সেফ এক্সিটের বিষয়টা এসছে এই কারণে যে যেখানে বলা হয়েছে, আপনি মাহফুজ আলমের কথা বলেছেন, মাহফুজ আলম কিন্তু ওই বক্তব্যের সাথে আরো একটা কথা বলেছেন, সেটা কিন্তু আমরা আলোচনা করছি না। তিনি কিন্তু ওই বক্তব্যের সাথে জুড়ে দিয়ে বলেছেন বাংলাদেশের আমলাতন্ত্র দুদলে বিভক্ত, এখানে আওয়ামী লীগের হয় না হলে বিএনপির, স্বাভাবিকভাবে জামাতের কিছু আছে হয়তো। তো স্বাভাবিকভাবে যখনই চেঞ্জ করতে গেছি তখন বিএনপি স্বাভাবিকভাবে যাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে এর মধ্যে হয়তো বিএনপি মনা পড়েছে, আবার জামাত চেয়েছে তাদেরও কিছু লোককে জায়গা করে দেওয়ার জন্য। এই কারণেই এই দুই দলের মধ্যে যে এই কথাটা কিন্তু তিনি ওই বক্তব্যের সাথে জুড়ে দিয়েছেন। আমরা যদি পুরো বক্তব্যটা না নিই তাহলে কিন্তু এটার মধ্যে ভুল মেসেজ যাওয়ার জায়গা থাকে। সাইফ, আপনি একটু যদি বলতেন, আপা বলছিল যে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান তার মধ্যে থেকে তরুণদেরকে এনসিপি করার মাধ্যমে আপনারা বিভাজিত হয়েছেন। আপনার মূল্যায়ন কি? আসলে কি এনসিপি করে আপনার কি কোঅর্ডিনেট হয়ে গেলেন, নাকি ছাত্র জনতার প্রতিনিধিত্ব করতে পারছেন? না না, আপনার সাথে আমি সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। কর্নার তো হইনি, এবং আপা বললো যে যে সম্ভাবনা ছিল সেটা নিয়ে আসলে তিনি হতাশ। বরং আমি বলতে চাই যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা প্রবীণভাবে রাজনীতিতে আছেন তাদের নিয়ে বরং আমরা হতাশ। যেটা 17 বছর হতাশ ছিলাম, এই 1 বছরে হতাশার পরিমাণটা আরেকটু দ্বিগুণ বেড়েছে। কেন বেড়েছে? কারণ যে প্রসঙ্গগুলো আপা উল্লেখ করলেন যে উনাদের মানে নেয়ার বা পদ বাগানোর কিছু নেই। দেখেন, প্রথমেই কিন্তু নাহিদ ইসলামের ভাই কিন্তু সুন্দর উল্লেখ করলেন যে নাহিদ ইসলাম বা তরুণরা কিন্তু জাতীয় সরকারের প্রস্তাবনাই দিয়েছেন। তো তারেক রহমান সাহেব উনি এটা ডিনাই করেছে। তার ব্যাপারটা ছিল যে আপনি দেখছেন 2 দিন পরে কিন্তু ইলেকশনের জন্য তারা একটা প্রোগ্রামও নামাই ফেলছিল। ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে তারা ন্যাশনাল একটা প্রোগ্রাম নামাই ফেললো 3 মাসের মধ্যে ইলেকশনের জন্য। তারা চিন্তা করছে অল আউট আমরা ক্ষমতায় চলে যাব, কিসের তরুণ, কিসের যুবক, কিসের প্রধান উপদেষ্টা। সো ব্যাপারটা ছিল এরকম। কিন্তু এই তরুণ উপদেষ্টা যারা যুক্ত হলেন তাদের মাধ্যমেই এই বডিটা আসলে লেজিটিমেট হলো, এবং বিপ্লব প্রতি বিপ্লব এই যে ঘটনাগুলো হচ্ছিল সেখানে আমরাও মাঠে উপস্থিত ছিলাম। আমরাও অনেক রকম সিচুয়েশন এরকম ফেস করতে হয়েছে যেটার মাধ্যমে একটা প্রতি বিপ্লব হয়ে যাওয়া যেত। তো সেগুলো কিন্তু ঠেকিয়েছে তরুণরাই। হ্যাঁ, অবশ্যই বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও অবদান আছে, কিন্তু আমরা আসলে সেই সময়টায় তাদের ইলেকশন মেকানিজম ছাড়া, মানে ইভেন এখনো আপনি যদি এখনো টানেন, এটার বাইরে কিন্তু তাদের আসলে আর কোনো এজেন্ডা নেই। আপনার ওই জায়গাটা একটু বলবেন একটু স্পেসিফিক ভাবে। আপনি বলছিলেন যে হতাশ আগে ছিলেন বিএনপির প্রতি একটা বড় রাজনৈতিক দল হিসেবে, এখন আরো বেশি হতাশ হয়েছেন। হ্যাঁ, মানে কেন হতাশ হব না? কারণ এই জায়গাগুলোতে তো নেতৃত্ব তারা দিতে পারার কথা ছিল। তারা বিভিন্নভাবে এখন বয়ান উৎপাদন করছে যে 17 বছরের তাদের ত্যাগ তিতিক্ষার ফলাফলটা হচ্ছে যে জুলাই আগস্টে তরুণরা 10 দিন 36 দিন এরকম একটা টাইম লিমিটে তারা আসলে বলার চেষ্টা করে। এটা আসলে ডেফিনেটলি আমি এটা ডিসএগ্রি করি তাদের সাথে। কারণ 17 বছর ধরে হলে তাহলে আমি মানে ইলেকশনের আগে তাদের যে একটা তৎপরতা বেড়ে যেত, সেই তৎপরতা একটা হয়তো বা ফলাফল আমরা এত মামলা, হত্যা, জেল, জুলুম এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পারার সর্বপ্রথম যে আওয়াজ বিএনপির পক্ষ থেকে, তো ধারাবাহিক একটা লড়াই সংগ্রামের ইতিহাস, সেগুলো কি আপনি জুলাইয়ের জন্য কোনো ধরনের ফোর্স হিসেবে বা অনুঘটক হিসেবে কাজ করেছে বা মানুষ ইম্প্রেশন পেয়েছে, এরকম আপনি মনে করেন না? না, আমি আসলে সেভাবে মনে করি না। কারণ হচ্ছে যে তাদের দলের তৃণমূলের যে স্যাক্রিফাইস, আপনি তাদের টপ টায়ারের নেতাদের দেখবেন, তারা হয় কেউ লন্ডনে আছেন, হয় কেউ অমুক দেশে আছেন, তমুক দেশে আছেন, এবং দেশে যারা ছিলেন টপ টায়ারের নেতারা তারা কিন্তু সেফলি দেখবেন যে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের ঢাকা ব্যাংক সুন্দর করে চলতেছে। বহুবার কারাগারে যেতে দেখেছি বিএনপির। হ্যাঁ, এটা দুইটা একটু হয়েছে, কিন্তু তাদের খুব বেশি নিষ্ঠুর আচরণ বা একদম শেষ করে ফেলা, নাই করে ফেলা, যেটা ইলিয়াস আলী নেতার মতো মানুষদের যে গুমখত হয়ে গেছে। না না, আমি সেটাই আমি শেষ করতে দেন। যেটা আমি বলতে চাইছিলাম যে তৃণমূলের যে নেতাগুলো আছে যারা ত্যাগী নেতা, তারা অনেক স্যাক্রিফাইস করছে, তারা গুমের শিকার হয়েছে, তারা খুন হয়েছে, এবং 17 বছর ধরে আমার নিজেরই ফ্যামিলি রিলেটিভ অনেকে আছে যারা বিএনপি করে, তাদেরকে আমি দেখছি তাদের স্যাক্রিফাইসটা। কিন্তু এই যে টপ টায়ারের যে নেতার ডিসিশনহীনতার একটা ব্যাপার, সেটা তাদেরকে বারবার ব্যর্থ করছে। তারা ওই বোল্ড মুভমেন্টগুলো নিতে পারেনি, তারা বোল্ডলি যে চিন্তা করা যে হ্যাঁ এইটা একটা অ্যাকশন আমরা যেতে পারি, সেটা নিতে পারে না। এই জন্য ধরেন যে তরুণদের পাস তারা আসলে ওইভাবে বুঝতে পারে না। তো এই জন্য কিন্তু তরুণরা তাদের সাথে কখনো কানেক্টেড ফিল করে নেই। তাদের ত্যাগের জায়গা, মানে এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। এটা ডেফিনেটলি 17 বছর ধরে অসংখ্য হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু তাদের যেই এক্সিকিউশনটা এবং তাদের যে পলিসিগত জায়গায় টপ টায়ারের থেকে নিচের দিকের যে নেতাদের সাথে কানেক্টিভিটিটা তৈরি করা এবং জনগণকে মেনলি কানেক্ট করা,
সেই জায়গাটায় তারা ব্যর্থ ছিল, এবং সেই জায়গায় ব্যর্থ ছিল দেখে আসলে আমরা অ্যাজ এ নাগরিক, মানে আমার বয়সী, আমার তোর থেকে ছোট যারা ছিলেন বা আমার থেকে সিনিয়র যারা ছিলেন, তারা আমি কখনো দেখিনি যে বিএনপির সাথে রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তারা বলতো অল্টারনেটিভকে, বিকল্পকে। আপনি দেখছেন যে অভ্যুত্থানের সময়ও তো দেয়ালে দেয়ালে লেখা ছিল যে বিকল্পকে। তুমি আমি। বিএনপি যদি বিকল্প থাকতো তাহলে তো সবাই এক নামে দিত যে 17 বছর ধরে এই মানুষগুলো আমাদের জন্য ফাইট করছে, বিকল্প বিএনপি। এটা তো লেখে নাই তুমি আমি বিকল্প। আফটার রেভলিউশন এখন আফটার রেভলিউশনে মানুষের ওইটাই ছিল যে তরুণদের একটা রাজনৈতিক দল হবে, যেই জন্যই আসলে আমরা বাধ্য হয়েছি আসলে রাজনৈতিক দল করার জন্য, কারণ আমরা নাগরিক কমিটি ফরম্যাটে ছিলাম। আমরা চাইছি যে একটা ফোর্স হিসেবে থাকতে দেশের কাজকর্মের জন্য, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাস্তবিক অর্থে শুধু তরুণ না, সিনিয়র যারা সিটিজেন আছে তাদেরও আকাঙ্ক্ষা যে এই অনেক রাজনৈতিক দলগুলোকে সবাইকে তো তারা দেখছে, কি আলটিমেটলি কি খুব বেশি তাদের মধ্যে ভাগ্যের পরিবর্তন হয়েছে? দুর্নীতি সেই একই জিনিস, হয়তোবা হাসিনা 17 বছর ধরে ছিল, তারা হয়তোবা ওই পাওয়ার টুলটা ওইরকম করে এক্সেসটা করতে পারেনি। এইটাই পার্থক্য। এই জন্য মানুষ অল্টারনেটিভ হিসেবে তরুণদেরকে চাইছে, তরুণরা আসতেছে, এবং যত ফলাফলের যে রেশিও যা ছিল এটা দেখবেন যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে যদি ঠিকঠাকভাবে ইলেকশনের প্রেক্ষাপটটা তৈরি হয়, মানে বর্তমানের প্রেক্ষাপটে আমি মনে করি না আসলে ইলেকশনের প্রেক্ষাপট ঠিক আছে বা হওয়া সম্ভব। যদি তৈরি করতে পারে বর্তমান সরকার প্রশাসন মিলে, পুলিশ বা আইনের জায়গা যেগুলো আছে, তাহলে আমার মনে হয় যে বিএনপির যে এরকম একটা আপনারা চিন্তা তো সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে। প্রতিদিন অভিযোগ করেন যে এখনো প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা বড় জায়গায় বসে আছে। সেই জায়গা থেকে আসলে তারা যদি বসে থাকে তাহলে নির্বাচনের কি সঠিক দায়িত্ব পালন বা যেই নির্বাচন আপনি প্রত্যাশা করছেন এই প্রশাসনকে দিয়ে সম্ভব? 1 মিনিট। না, আমি তো সেটাই বললাম যে আসলে এখন পর্যন্ত আমি আসলে এটা নিয়ে সন্দিহান, কারণ অলরেডি আমরা নির্বাচন কমিশনের মানে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, একটা দলের প্রতি পক্ষপাতমূলক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি। তারা না চাইতে তাদেরকে মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো অবস্থান অনেক কিছুতে হচ্ছে। আর আমাদের লিগাল সব গ্রাউন্ড থাকা সত্ত্বেও মানে এমন দড়ি টানাটানি একটা অবস্থা করছে, আমরাই নিজেরা বিব্রত হচ্ছি যে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের কেন এত ফাইট করতে হচ্ছে, যেখানে দেশের আরও অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমাদের রাজনীতি করার কথা, মানুষের কাছে যাওয়ার কথা, সেখানে আমরা পড়ে আছি একটা মার্কা বা এরকম জায়গা থেকে। তো নির্বাচন কমিশনের জায়গা থেকে শুরু করে প্রশাসনিক একটা নির্বাচন আয়োজন করতে গেলে তো শুধুমাত্র নির্বাচন কমিশন, পুলিশ, তারপরে ডিসি, ওসি, মানে এসপি, একদম লোকাল প্রশাসন থেকে সবার আসলে একটা কর্মযোগ্যের ব্যাপার আছে। সেখানে যেহেতু আমরা দেখছি অলরেডি একরকম দলীয়করণ হয়ে গেছে, নাম ধরে ধরে আসলে ডিসি বসানো হয়েছে, তো সেটা আসলে কতটুকু আসলে স্বাধীন নিরপেক্ষ একটা নির্বাচন বাস্তবায়ন করতে পারবে, বা আওয়ামী লীগের দোসররাও তো অবশ্যই আছে, তারা কতটুকু সে সাহায্যতে বাধা দিবে সেটাও একটা প্রেক্ষাপট। আর তরুণরা কেন এই যে প্রকাশ করে ফেলছে না বা খুব রুডলি বা খুব স্ট্রেটলি কোনো অ্যাকশনের দিকে অনেক সময় যেতে পারছে না, কারণ এই ঐক্যমত্যটা আমাদের থাকাটা জরুরি। না হলে এই আওয়ামী লীগের মানুষজন যারা আছেন, ফ্যাসিবাদের দোসররা যারা আছেন, তারা অনেকভাবে চেষ্টা করছে ঢুকে ফেলা। তো তরুণরা ডে 1 থেকে যে পরিমাণ স্যাক্রিফাইস করে যাচ্ছে, সেখান থেকে বিএনপির যারা অনেক দিনের রাজনীতি করে আসছে, যাদেরকে আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের থেকে আমরা এক্সপেক্ট করি যে আসলে তারা ওই জায়গাতে লিডিং একটা পজিশন নেবে। আপনার কথা বুঝতে পেরেছি পুতুল আপা। আপনি শুনছিলেন সাইফ যে বিএনপি আসলে তরুণদের পালস বুঝতে পারছে না এবং তিনি নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সে হচ্ছে সন্দিহান। পাশাপাশি বলছে একটি দলের লোকজনদেরকে দিয়ে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে এবং নির্বাচন কমিশন নিজে একটি দলের প্রতি হেলে পড়েছে। আপনার বিশ্লেষণ যদি বলেন আপনি। তাই আমি শুনছিলাম সাইফের কথা খুব মনোযোগ দিয়ে। আমি সাইফ শুধু সাইফ না, সাইফদের মতো যারা প্রগ্রেসিভ রাজনীতিবিদ আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাতে চাই রাজনীতির মাঠে, যেটা আমার দল কিন্তু শুরু থেকে করে এসেছে। তারা যখন এনসিপির ফার্স্ট ডে যেদিন তারা ইভলভ হলো, সেদিন কিন্তু বিএনপি তাদের সাথে থেকে একই মঞ্চে থেকে কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে। একটি সরকারের থেকে বের হয়ে এসে একটি দল গঠিত হয়েছে। আজকে প্রতিটা, তারা কিন্তু এখনো নিবন্ধিত কোনো দল না, প্রতিটা গুরুত্বপূর্ণ মিটিং, প্রতিটা গুরুত্বপূর্ণ কনফারেন্স, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সেক্টর, আপনি যদি নিয়ম মানতে যান তাহলে এনসিপি ইজ নোওয়্যার। কিন্তু এনসিপি বলে যেটাকে আমরা বুঝছি, দিস ইজ নট দ্য অনলি ফোর্স। আমি সেটা বলতে চেয়েছি যে প্রাইভেট ইউনিভার্সিটির যে রোলটা ওই সময় ছিল, ওখানকার স্টুডেন্টের যে রোলটা ওই সময় ছিল, আমরা দেখেছি যে দলটা গঠিত হওয়ার পরে কিন্তু ওই শিক্ষার্থীদের ভেতরে একেবারে ক্লিয়ার ডিভাইডেশন তৈরি হয়ে গেছিলো। সেই জায়গা থেকে আমি বলেছি যে, এবং আপনাকে বুঝতে হবে যে বয়স
অভিজ্ঞতা, এই সব কিছু কিন্তু ম্যাটার করে। না হলে কিন্তু সিনিয়রদেরকে বটবৃক্ষ বলা হতো না, এবং আমরা আমাদের দাদাদেরকে, বাবা মাদেরকে সম্মান এরকম করে করতাম না। উত্তর পুরুষ, পূর্বপুরুষ বলে যে কথাগুলো আছে, এগুলো তো কারণ আছে। তো সেই জায়গা থেকে বিএনপির ১৭ বছরের যে নির্যাতন, নিপীড়ন, এটাকে সাইফরা ওভারলুক করতেই পারেন। কারণ আমি যতটুকু অত্যাচারিত হব ততটুকুই মনে করব যে আমি এটাও তো বাস্তব যে ১৭ বছর তো বিএনপি আসলে এই ধরনের শেষ করি। অভ্যুত্থান সংগঠন এমনি করতে সময় পারেনি। ইন্টারাপ্ট করলে তো আমি please. বলতে পারবো না। তো এই ১৭ বছরের নির্যাতন, নিপীড়ন, আমরা শুধু বিএনপির ৫০ লক্ষ নেতাকর্মী নামে মামলা, এটা কিন্তু লিখিত, রেকর্ডেড, এটা মুখের ভাষা না, এমন কিছু না। ৫০ লক্ষ নেতাকর্মীর নামে যেখানে মামলা থাকে, এখানে তো শুধু বৃদ্ধদের নামে মামলা ছিল না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি ইন্টারভিউ প্রকাশিত, তার লাস্ট দিকে উনি একটি কথা বলেছেন যে অত্যাচারের শিকার আমার পরিবার হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চিত্র ছিল। এবং জুলাই অভ্যুত্থানের যে স্ফুলিঙ্গ, এটার পেছনের দিকে ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি, তাহলে যারা অস্বীকার করব তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কারণ আওয়ামী লীগ যেটা করেছিল, তারা তাদের উত্থান, পতন এবং মুক্তিযুদ্ধের চেতনার যে অরিজিনালিটি ছিল, এটাকে তারা অস্বীকার করেছিল। তাদের নিজেদের মতো করে তারা কিন্তু একটা ইতিহাস তৈরির চেষ্টা করেছিল, বাংলাদেশ জনগণ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেয়ার ওয়ার নো এনসিপি দেয়ার, ওভার দেয়ার। সেখানে কি ছিল? বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা ছিল। আজকে আমি বলেছি তো যে এনসিপি যারা আছে এবং এইটার বাইরেও যারা আছে, একটা বিরাট ফোর্স ছিল যাদের হাতে আমরা বাংলাদেশকে দিয়ে নিরাপদ থাকতে পারতাম। কিন্তু আজকে আপনি যাদেরকে এই স্টুডেন্টদের ভেতর থেকে নিয়ে এসে ক্যাবিনেটে বসালেন, এবং যেই ছেলেটি ক্যাবিনেটে বসে থেকে উপদেষ্টা হিসেবে আছেন, তার সামনে ৩-৪টা মন্ত্রণালয়ের সমস্ত দায়িত্ব আছে, তার কাঁধে সেই দায়িত্ব নেওয়াটার মতো ক্যাপাসিটি, তার মানসিক ক্যাপাসিটি আছে কিনা, এটা কিন্তু আমরা কিন্তু চিন্তা করিনি জন্য আজকে কিন্তু এখানে বসে এই নাহিদ ইসলাম বলছে ক্যাপাসিটি আছে বলে তো ফ্যাসিবাদের সামনে হাসিনার সাথে সরাসরি তারা বলছে যে এক দফা, তাদের তো ওই মানসিক ক্যাপাসিটি তো আবার ছিল। সালেহি ভাই, আন্দোলনের সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য আপনার যে ক্রেজটা লাগে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এবং একটি রাষ্ট্র চালানোর জন্য আপনার যে ক্যাপাসিটি, যে ইন্টেলিজেন্স লাগে, যেই ধরনের আপনার মানসিকতা লাগে, যেই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, এক্সপার্টাইজ লাগে, দ্যাটস এ টোটাল ডিফারেন্ট থিং। যে কারণে শেখ মুজিবুর রহমান একটা সময় মুক্তিযুদ্ধর ডাক দেওয়ার জন্য ৭ই মার্চের ভাষণে গেছেন, অনেক কিছু করেছেন, উনি কিন্তু রাষ্ট্র চালাতে পারেননি। কি কারণে? দুটোর মধ্যে পার্থক্য আছে তো। আমি জনতার নেতা, আমি মিছিল করতে পারি, মিটিং করতে পারি, কিন্তু আমার একটি রাষ্ট্র চালানোর যে মেকানিজম, আমাকে একটা বুঝতে তো হবে, সেই জিনিসগুলো আমার মাথায় তো নিতে হবে। এটা আমি শুধুমাত্র ছাত্রদের ভেতর থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রে বলছি না, আমাদের ক্যাবিনেটে যারা আছেন, এই যে প্রশ্নগুলো আসছে, আমি শেষ করি, আমি সেটাই বলছি, যারা আছেন ক্যাবিনেটে তারা প্রত্যেকে কিন্তু, আমি বলেছি, বিচক্ষণ মানুষ, পরিচিত মুখ। আসিফ নজরুল স্যার, হি ইজ মাই ডাইরেক্ট টিচার, ওর মাস্টার সুনাইমের আমার ক্লাস নিয়েছে ল ডিপার্টমেন্টে। সো এইসব মানুষগুলো নিয়ে কথা বলতে গেলেও তো আমাদেরকে বাছ বিচার করে কথা বলতে হয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যে প্রশ্নগুলো তুলছি, ১ নম্বর হচ্ছে যে আপনাদেরকে মনে রাখতে হবে, জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি জনসমর্থন নিয়ে গঠিত একটি সরকার, এবং তারা যারা বসে আছেন তারা সবাই আমাদের জন্য সম্মানিত ব্যক্তিত্ব। এই জন্য আমরা এমন কোনো মিথ্যা ক্লেম যেন কারোর জন্য না করি, যেটা ভবিষ্যতে এমন একটি ইম্প্যাক্ট বাংলাদেশের ইতিহাসে পড়ে, যেই সেক্টরটা বাংলাদেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, তারা যখন সেই অন্যায় বিচার করার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, তখন তারা সেটা করতে পারেনি, ফেল করে গেছে। অন্যায় কোনো এবং মিথ্যা কোনো অভিযোগ যেন কারোর উপর না ওঠে। কিন্তু যদি সত্য প্রমাণ কিছু থাকে, তথ্য কোনো কিছু থাকে, সেটা মানুষের সামনে এখনই নিয়ে আসতে হবে, এটা প্রমাণ করার জন্য যে বলা কথা এবং করা কাজের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে। আমার কথা হচ্ছে যে আমরা এই যে স্টুডেন্টের যে ফোর্সটা, যে দ্রোহটা ছিল তাদের ভেতরে, তাদের আত্মার ভেতরে যে জরুরিটা ছিল, অন্যায়কে প্রতিহত করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার পথে যে জরুরিটা ছিল, এখন আছে? ন্যায়কে প্যাট্রন তারা করছে না? আমরা কি শুনছি না যে কত বরাদ্দ হচ্ছে একটা এলাকাতে, কত কিছু হচ্ছে? তো তাহলে আপনি কি করে বলতে পারলেন যে সে চেয়ারের ভারটা নিতে পারলো? এটা শুধু ছোটদের না, বড়দের ক্ষেত্রেও তো ঘটছে। অনেক ধরনের কথা আছে মাঠে। আমার শেষ কথা যেটা আমি বলি আপনাকে, ক্রেডিট কার, এই ক্রেডিট আমরা নিতে চাই না। জনগণ, এক্স্যাক্টলি মাস্টার মাইন্ড হচ্ছে জনগণ। এটা ৩৬ দিনের ঘটনা না, ১৭ বছরের ঘটনা। ১৯৭১ সালের পর থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে
যত অন্যায় অত্যাচার হয়েছে, যত রক্ষী বাহিনী হয়েছে, যত বাকশাল হয়েছে, যত ধরনের ক্রসফায়ার হয়েছে, গুম হয়েছে, গায়েবী মামলা হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, সব কিছুর জবাব পেয়েছে হচ্ছে এই 5ই আগস্ট। এবং এটা কিন্তু শিক্ষা, নিতে না পারলে সেটা ভিন্ন হিসাব, আমরা নিতে পারছি কিনা ভিন্ন হিসাব। এই শিক্ষা যে নিতে না পারবে, আবার আমরা ক্রেডিট করার মতো ক্রেডিট নেওয়ার রাজনীতি যারা আমরা থাকবো, তাদের কিন্তু প্রত্যেকের অবস্থা এক একটা শেখ হাসিনা হবে, এবং এটা আমাদেরকে বুঝতে হবে। আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারের ওজন নেওয়ার ক্ষমতা আমার আছে কিনা এটা যদি আমি বুঝতে না পারি, আমি প্রতিনিয়ত ভুল করতে থাকবো। এই যে আমাদের ভুলগুলো হাতে করছি। একদমই সময় কম, আপনার বক্তব্যের পরে সাইফের বক্তব্য শুনতে পারলে খুবই ভালো হতো, তো আমরা আব্দুল্লাহ ভাইকে একটু শুনবো এবং তিনি আসলে শেষ। আপনি তার আগে ছোট্ট করে যদি বলতে চান 30 সেকেন্ড শেষ করবে হচ্ছে হ্যাঁ, আমি আব্দুল্লাহ যেটা ভাই। বলতে চাচ্ছি যে মানে প্রাইভেট ইউনিভার্সিটি বা সবাইকে আমরা কানেক্ট করেই আমাদের দলটা করছি, এখানে সবার পার্টিসিপেশন আছে। আর তরুণদের ক্যাপাসিটি নিয়ে তিনি আসলে কোশ্চেন করলেন, সেটা আমি আসলে সবার সেটা আসলে capacity নিয়েই দুঃখজনক। করেছি। কারণ দেখেন আপনি সবার ক্যাপাসিটি নিয়ে দুঃখজনক, কারণ আপনি বয়স দিয়ে আসলে এটা জাজ করতে পারবেন না। এখন আমাদের যেই ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে কি, যে তাদের দলে এমপি হতে হলে বা ডিসিশন মেকিং এর জায়গায় আসতে হলে তাদের বয়স 50-60 এরকম হইতে হয়। তারেক রহমান সাহেবের আমরা বারবার বলছি উনি এখন পরিণত, উনি এখন আরেকটু বেটার লিডারশিপে আসছে, কিন্তু আমরা যদি মানে তরুণদের জন্য জায়গা না করে দেই, মানে 20 থেকে 25 পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, এখানে 20 থেকে 25 বছর 30 বছরের মধ্যে সেই লিডারশিপটা চলে আসে এবং তারা কিন্তু সেভাবে দেশ পরিচালনা করতে পারে। কিন্তু তাদের এই বদ্ধমূল যে মানে পুরানো চিন্তা, সেখান থেকে আমার মনে হয় যে বের হয়ে আসা উচিত। ধন্যবাদ, বুঝতে পেরেছি ভাই। আপনি শেষ করবেন যদি একটু বলতেন যে নির্বাচন তো সামনে হবে এবং সেটা নিয়ে তাইফ যেটা আশঙ্কা করছে যে যেই প্যাটার্নে যেভাবে এখন আছে তা দিয়ে আসলে সম্ভব না, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকে স্বাধীনভাবে কাজ করার জন্য সিসির সঙ্গে মিটিংয়ে তারা বলেছেন। আপনি যদি একটু বলতেন যে এখানে হচ্ছে যে একজন সাংবাদিক, মাঠের সাংবাদিক হিসেবে, হ্যাঁ, গণমাধ্যম কর্মীদের যে জায়গাটা আজকে সিএসির সাথে বসেই বলেছেন, এটার ব্যাপারে অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে নির্বাচন কমিশনকে, স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য সেই পরিস্থিতি, সেই পরিবেশ থাকতে হবে। তাহলেই আমি যতটুকু জানি সরকারের পক্ষ থেকে এবারে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি নিজের নির্দেশনা দিয়েছেন সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে এবারে নির্বাচনে কাজ করতে পারে, এই প্রস্তুতিগুলো চলছে। কিন্তু তারপরও শঙ্কার যে জায়গাটি বলেছেন তিনি, যে প্রশাসনের যে জায়গাটা, এখানে কিন্তু 15 বছর ধরে সাজানো একটি দলীয় প্রশাসন, ইচ্ছা করলেই আপনি রাতারাতি রিপ্লেস করার কোনো সুযোগ নাই। এখানে একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু এখানে প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়োগ দিতে হয়। তারপরে এই সরকার এই সময়ের মধ্যে প্রথম 5-6 মাস তো শুধুমাত্র প্রতি বিপ্লব আন্দোলন, সব দাবির যে বহর, এগুলো সামলাতে কিন্তু 5-6 মাস চলে গেছে। তারপরে যখন কাজ করা শুরু করলো, তারপর থেকে আপনি দেখেছেন যে সর্বশেষ কিছু এসআই নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের বিশেষ ব্যবস্থায়, তারপরে অন্যান্য ক্ষেত্রেও কয়েকটি বিশেষ বিসিএস এর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজগুলো পক্ষপাতের অভিযোগ তুলছে তারা, সেই পক্ষপাতের অভিযোগ তারা তুলতে পারেন। প্রতীক নিয়ে যা হচ্ছে এটা পুরোটা যে সঙ্গত হচ্ছে এটা আমিও মনে করি না। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তরুণ নেতৃত্ব, তাদের এইটুকু চাওয়ার অধিকার আমি মনে করি আছে। এই ব্যাপারে আর একটু ফ্লেক্সিবল হওয়া যায় কিনা, নিশ্চয়ই নির্বাচন কমিশন এখনো সময় শেষ হয়ে যায়, আমি মনে করি সেটা দেখবে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি, যেমনটি আবার বলছিলেন যে এখানে ক্রেডিট নেওয়ার যে জায়গাটা আছে, তারেক রহমান অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে এখানে ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করার বিষয় নয়। আমরা যদি আগামী নির্বাচনটা যদি গণ অভ্যুত্থানের সকল শক্তি নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে যদি করতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা কেন এই সাংঘর্ষিক অবস্থায় একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার, যেভাবে বিদ্বেষ, যেভাবে বিষ বাষ্প আমরা ছড়িয়ে যাচ্ছি, এটা গণ অভ্যুত্থানের সাথে যায় না। যে গণ অভ্যুত্থানে যে সেন্টিমেন্ট থেকে মানুষ 17 বছর 15 বছরের নিপীড়িত মানুষগুলো যেভাবে বুক চিতিয়ে, যেভাবে তাদের কোনো দল নাই, কেউ একটা কিশোর, একটা মানে রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশটা এনে দিয়েছে, আমরা যদি এখনও যদি আমরা পুরনো সেই চরিত্র, পুরনো সেই কাসুন্দি, পুরনো যে বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা যদি, তাহলে এটা অবশ্যই গণ অভ্যুত্থানের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটি জায়গা। আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত রাজনীতিবিদরা শুভ বুদ্ধির পরিচয় দিবেন এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, যে আকাঙ্ক্ষা ভোটাধিকার যাতে ফিরে আসে, সেটা তারা দেখবে। যারা আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।